ঘুমে বিভোর সে। আমি আরেকবার অরিনের দিকে তাকিয়ে তার বুকে একটা খুশি দিই। সঙ্গে সঙ্গে চোখ খুলে নেয় তিনি। হকচকিয়ে উঠে বসে উত্তেজিত হয়ে বললেন, কি হয়েছে? ব্যথা পেয়েছিস? ভয় পেয়েছিস? এভাবে ডাকলি কেন? ড্যাব ড্যাব করে চেয়ে আছে তার দিকে। পূর্ব ভাইকে আমি আঘাত করলাম, সে তার প্রতিবাদ না করে আমায় নিয়ে অস্থির। আমি মুখে কোনো কথা ছাড়া সামনে ইশারা করি। অরিনকে দেখে কি তিনি কিছুক্ষণ ভ্রু কুচকে থেকে ফের আমার দিকে তাকিয়ে বললেন, এর জন্য ডেকেছিস? হ্যাঁ। বলতে তার চোখ মুখে দেখা গেল বিরক্তির রেশ। অরিন চোখ থেকে হাত সরিয়ে নিয়েছে তৎক্ষণাৎ। পূর্ব ভাইয়া বললেন, তুই এত সকালে এখানে? অরিন অপরাধী মুখ করে বলল, সরি ভাই, দোলাকে ডাকতে এসেছিলাম। ডিস্টার্ব করার জন্য সরি ওকে। দোলাকে চাচি ডাকছে, তোমরা নিচে চলো। অরিনের স্বাভাবিক কথায় আমি চমকিত। তার মানে এই মেয়ে আগে থেকে জানে পূর্ব ভাইয়া আমায় পছন্দ করে, তার জন্যই তাকে নিয়ে যা বলতাম তাতে হেয়ারি করতে অরিন। আমি উঠে গিয়ে 1 মিনিটও ছাদে না দাঁড়িয়ে চলে আসি নিচে। আবরার মেনশনে আজ আবারও আসতে হলো, তবে জানেনি কতদিন থাকতে পারবো। ওর আপু চলে আসলে আমি এখান থেকে চলে যাব বহুদূর। বাসায় প্রবেশ করতেই বড় চাচি হুড়মুড়িয়ে এসে আমায় জড়িয়ে ধরেন। কাঁদো কণ্ঠে বললেন, তুই কাল ছিলি না, বাড়িটাকে একদম মৃত মনে হয়েছে। আর যাবি না এই বাড়ি থেকে। মার তাহলে একটাও মাটিতে পড়বে না। আমি মলিন হাসি দিই। সবাই কথায় ব্যস্ত। পূর্ব ভাইয়া আসেননি আমাদের মাঝে। তার কাজ পড়ে যাওয়াতে তিনি মাঝপথেই চলে গিয়েছেন। যাওয়ার আগে ফাজিল লোকটা সবার অগোচরে কপালে চুমু খেয়ে অদৃশ্য হয়ে গিয়েছেন। সন্ধ্যা নামতেই তোড়জোড় শুরু হয় ওরা আপুকে ওয়েলকাম করার জন্য। এয়ারপোর্টে আমি, অরিন আর পূর্ব ভাইয়া, সায়ন ভাইয়াও যাবেন। বাকিরা বাসায় থেকে ওয়েলকাম জানানোর কার্য সমাপ্ত করবেন। এয়ারপোর্টে অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে প্লেন বিডিতে ল্যান্ড করার। চোখে টলমল পানি নিয়ে চারিদিকে একবার পরখ করে নিই। কিছুক্ষণ পর জিন্স প্যান্ট, কালো রঙের একটা শার্ট পরিহিত মেয়ে ছুটে এসে পূর্ব ভাইয়াকে জড়িয়ে ধরে। পূর্ব ভাইয়া পড়ে যেতে নিয়েও সামলে নেন নিজেকে। তার চোখে মুখে বিরক্তির আভাস। জড়িয়ে ধরা মেয়েটাই হচ্ছে অরা আপু। অরা আপু হঠাৎই পূর্ব ভাইয়ার গলা ছেড়ে গালে চুমু দিয়ে বসেন তার। উপস্থিত সবাই হতভম্ব। আমি বহু কষ্টে নিজের কান্না দমন করে সেদিকে চেয়ে আছি। অরা আপু সবার সাথে হাসি মুখে কথা বিনিময় করছেন। আমি চুপচাপ আড়ালে দাঁড়িয়ে আছি। অরা আপু কথার তালে হেসে বারবার পূর্ব ভাইয়ের ওপর ঢলে পড়তে পূর্ব ভাই দাঁতে দাঁত চেপে তাকায় তার দিকে। তবে আপুর তাতে কোনো হেলদুলি নেই। আমার বেশ অবাক লাগছে পূর্ব ভাইয়ের ব্যবহারে। তিনি এতটা শান্ত কেন? তার তো উচিত অরা আপুকে তুলে একটা আছাড় দেয়া। এতক্ষণে দেওয়া উচিত ছিল, কিন্তু ভাইয়া তো তা করেননি একটা বারও। যখনই অরা আপু তার পাশে ঘেঁষে দাঁড়ান, তখন তিনি কৌতূহল ভরা চোখ নিয়ে আমার দিকে তাকান। আমার শান্ত দেখে হতাশ হয়ে চুপ করে দাঁড়িয়ে থাকেন। তবে এই মৌনতা বেশিক্ষণ টেকে না। পূর্ব ভাই হঠাৎ বেশ ছাঁচালো কণ্ঠে জোর গলায় বললেন, এখানে আর কথা বলার দরকার নেই, ওরা বাসায় চল। অরা আপু বলল, হ্যাঁ চলো, বাবা মার সাথে কতদিন দেখা হয় না। সবাই একসাথে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যায়। অরা আপুর সাথে আমার বেশি কথা হয়নি, দু একটা কথা ছাড়া। ইচ্ছে করছিল না তার সাথে কথা বলার। এয়ারপোর্ট থেকে বেরিয়ে পূর্ব ভাইয়া তার গাড়িতে বসে পড়ে। চৌকি দিয়ে আমায় ইশারা করে তার পাশে বসতে। আমি বসতে নেব, তার আগেই অরা আপু এসে ফ্রন্ট সিটে বসে বলল, দোল পাখি, তুই অন্য গাড়িতে যাও কি? আমি ফ্রন্ট সিটেই বসবো। বিষণ্ণ ভরা চাহনিতে তাকাই পূর্ব ভাইয়ার দিকে। তিনি রেগে তাকিয়ে আছেন অরা আপুর দিকে। কিছু বলতে নেবেন, তৎক্ষণাৎ অরিন দৌড়ে এসে বলল, পূর্ব ভাইয়া, তুমি ড্রাইভিং সিট থেকে নামো প্লিজ। আজকে আমি ড্রাইভ করব। কোনো কথা ছাড়াই পূর্ব ভাইয়া নেমে পড়েন গাড়ি থেকে। অবাক চাহনিতে সেদিকে তাকিয়ে আছে। পূর্ব ভাইয়া তার গাড়ির কাউকে ড্রাইভিং করতে দেন না, একমাত্র তিনি ব্যতীত। তবে আজ অরিন একবার বলাতেই মেনে নিল। অরিনকেও দেখলে ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে, তবে পরক্ষণে মুচকি হাসি দিয়ে বসে পড়ে ড্রাইভিং সিটে। বিড়বিড় করে বলল, আহা, কত প্রেম! অরিন পাশেই ছিল আমার, তাই ওর বিড়বিড় করে কথা বলাটা আমার কানে এসে বাড়ি খায়। আমি চমকিত দৃষ্টিতে তাকিয়ে আছি। পূর্ব ভাই এটা করলেন আমার জন্য? অরিন গাড়ি স্টার্ট দিতে পূর্ব ভাইয়া আমার হাত শক্ত করে চেপে ধরেন। ফোন করে কাউকে বাইক আনতে বলে ফোন পকেটে ঢুকিয়ে রাখেন। অতঃপর আমার দিকে কনফার্ট দৃষ্টিতে তাকিয়ে বললেন, ওরার আগে তুই বসতে পারলি না? তাহলে তো আর বাইকে যেতে হতো না। আমি শান্ত স্বরেই তার দিকে তাকিয়ে বলি, যেখানে আমার বসার অধিকার নেই সেখানে আমি অধিকার খাটাই কি করে? পূর্ব ভাইয়া অন্যদিকে চেয়েছিলেন। আমার কথা শুনে তিনি ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকান।
তার চেহারায় রাগের আভাস বিদ্যমান। তিনি রেগে বললেন, অধিকার? হোয়াট দ্য হেল? আমার বাড়ি, গাড়ি, এভরিথিং, এসবে তুই ব্যতীত আর কারো অধিকার নেই। আমার উপর তুই ছাড়া অন্য কারো বসবাস বা স্পর্শ করার অধিকার নেই। আমার হৃদয়ের হৃদমোহনী তুই। তুই ব্যতীত অন্য কারো হওয়ার অধিকার নেই। আমার সবটা জুড়ে তুই, তোর বিচরণ, তোর নামে আমার শ্বাস চলে, সেখানে তুই অধিকারের কথা বলছিস? ইডিয়েট! পূর্ব ভাইয়ের কথায় মন গভীরে ছেয়ে যায় ভালো লাগার বার্তা। চারিদিক আন্দোলিত হতে থাকে কিছু ভালো লাগার উৎকণ্ঠা। তবে বাইরে তা প্রকাশ করি না, শুধুমাত্র মলিন হেসে অন্যদিকে মাথা ঘোরাই। সেই হাসিটা পূর্ব ভাইয়ার নজরে আসতে দেয়নি, নয়তো নিশ্চিত কুরুক্ষেত্র বাঁধিয়ে ফেলবেন। কিছুক্ষণ পরেই একটা ছেলে পুরো নতুন একটা বাইক নিয়ে এসে হাজির হয়। বাইকটা যে মাত্র কেনা তা দেখেই বোঝা যাচ্ছে। ছেলেটা বাইকটায় চড়ে আসেনি, ছোট একটা ট্রাকে নিয়ে এসেছে। তা দেখে ভ্রু কুচকে আসে আমার। নতুন বাইক কেনারই বা কি দরকার, আর এভাবে আনার মানে কি? অদ্ভুত। ছেলেটা এসে পূর্ব ভাইয়াকে বলে, স্যার, এই যে আপনার অর্ডার, 5 লাখ টাকা। আপনার পিএ ফোন দিয়ে এটাই দিতে বললো। পূর্ব ভাই এক নজর বাইকটা দেখে ব্যাক পকেট থেকে তার ওয়ালেট বের করে, ক্রেডিট কার্ড বের করে পে করে নিয়ে বাইকের চাবি নিয়ে আমার কাছে আসে। তিনি নিজে আমায় কিছুটা দূরে দাঁড় করিয়ে রেখে গিয়েছিলেন, কারণটা জানেনি। পূর্ব ভাই আমার সামনে আসতে আমি ফট করে বলি, বাইক কেনার কি দরকার ছিল পূর্ব ভাই? ওবার ডেকে নিলেই তো হতো, বাসায় তো আরও গাড়ি ছিল। ড্রাইভার আঙ্কেলকে গাড়ি নিয়ে আসতে বললেও তো হতো, শুধু শুধু টাকা খরচ কেন করলেন? পূর্ব ভাই আমার নাক চেপে ধরলেন, আলতো কণ্ঠে বললেন, বউ হওয়ার আগেই বউদের মতো আচরণ করা শুরু করে দিয়েছিস, হ্যাঁ? তবে টাকা নিয়ে কিপটামি মার্কা কথাবার্তা বলবি না। আই ডোন্ট লাইক দিস। দরকার আছে বলেই বাইক কিনেছি। আর আমার মাথা খারাপ, তোকে উবারে নিব? তোর স্পর্শ আমার জিনিস ছাড়া অন্য কিছুতে লাগুক আমি চাই না। পূর্ব ভাইয়ার কথায় হা করে তাকিয়ে আছে। পরক্ষণে বিড়বিড় করে বলি, পাগল লোক একটা। পূর্ব ভাই মাথা নিচু করলেন, কানের কাছে নিজের মুখ নিয়ে ফিসফিস করে বললেন, তোরই জন্য পাগল। কথাটা বলে আলতো গলে কানের লতিতে চুমু দেন তিনি। কেঁপে উঠে পিছু সরে যায়। আশপাশে অনেক মানুষের পদাচরণ, তবে কেউ আমাদের লক্ষ্য করেনি। ভাগ্যিস বেঁচে গিয়েছি, না হলে লজ্জায় আমি মরে যেতাম এখনই। পূর্ব ভাইয়া বাইকে উঠে আমার ইশারা করেন, ডাকেন। আমি শত অস্বস্তি আর একরাশ ভয় নিয়ে এগোই সেদিকে। বাইকে কোনো দিন উঠিনি, ভয় লাগে প্রচণ্ড। আজ প্রথমবার উঠতে হচ্ছে, তাও পূর্ব ভাইয়ের সাথে। হেলমেট মাথায় পরে নিয়ে বাইকের বেশ কাছে গিয়ে দাঁড়াই। বাইকের কাছে যেতেই আগুন নাড়াচাড়া করতে থাকি। হাঁসফাঁস করার এক পর্যায়ে পূর্ব ভাইয়া কিছুটা ক্ষিপ্ত কণ্ঠে বললেন, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? জলদি ওঠ। বাসায় যাওয়ার প্ল্যান নেই? না গেলেও আমার সমস্যা নেই, তবে এখানে না দাঁড়িয়ে অন্য কোথাও চল। আমি আমতামতা করে বলি, ভাইয়া আমি বাইকে উঠবো না। কেন? আমি কাঁদো কণ্ঠে বলি, ভয় লাগে, এর আগে কখনো উঠিনি, যদি পড়ে যাই। পূর্ব ভাইয়া হেসে বললেন, আমি থাকতে তুই পড়ে যাবি? জোকস অফ দ্য ইয়ার। ভয় পাওয়ার কিচ্ছু নেই। উঠে আমায় পেছন থেকে জড়িয়ে ধর, পড়বি না। আমি মনে মনে বলি, সেটাই তো সমস্যা, আপনাকে স্পর্শ করলে যে কাঁপুনি দেয় শরীর, তখন দেখা যাবে কাঁপতে কাঁপতেই পড়ে গিয়েছি ধপাস করে। পূর্ব ভাইয়া ফের বললেন, কি হলো, উঠবি না নাকি তোকে ফেলে যাব? আমি দ্বিধা এড়িয়ে উঠে বসি। মাঝখানে দূরত্ব বজায় রেখে ধীরে তার কাঁধে এক হাত রাখতেই তিনি বললেন, জড়িয়ে ধর, পড়ে যাবি নয়তো। হ্যাঁ পড়বো না, আপনি স্টার্ট দিন। শিওর? জি। পূর্ব ভাইয়া বাইক স্টার্ট দেন, তবে স্বাভাবিকের তুলনায় স্পিড বাড়িয়ে, যার ফলে হুমড়ি খেয়ে তার পিঠে মাথা লেগে যায় আমার। না চাইতেও তাকে জড়িয়ে ধরতেই হয়। মনে মনে শখানেক গালি দিই তাকে, তবে সেগুলোকে আদৌ গালি বলে কিনা জানেনি। খানিক বাদে পূর্ব ভাইয়া বলে, সেই তো জড়িয়েই ধরতে হলো, তো ফার্স্টে এমন করলি কেন? আমি কোনো কথা ছাড়াই চুপচাপ থাকি, নয়তো জবাব দিয়ে দিতেন কঠিন করে। এখন জবাব দেওয়ার পরিস্থিতিতে নেই আমি, এমনিতেই ভয়ে ঘেমে একাকার। গোধূলি বেলা, পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে প্রায়। যে কোনো সময় সে পৃথিবীর থেকে বিদায় নেবে। শ্যাওলা পানির ধারায় সূর্য কমলা হলুদের আভা ছড়িয়ে আছে। আমি সিঁড়ি বেয়ে নিচে নেমে আলতো করে পানিগুলো এলোমেলো করে দিই। শাসা বাতাস এসে চোখগুলোকে উড়িয়ে নিয়ে এলোমেলো করে দেয়। খিলখিল করে হেসে দিই অজান্তে। কতদিন পর, ঠিক কতদিন পর এভাবে হেসেছি ঠিক নেই। আজ পূর্ব ভাইয়ার কারণে ফের আমার পছন্দের জায়গাটা দর্শন করা হলো।
পূর্ব ভাইয়ার বাইকে উঠে প্রতি মধ্যে বাসায় যাওয়ার পথ পেরিয়ে এখানে নিয়ে আসেন। কারণটা জানতে চাইনি আমি। সিঁড়িতে বসে পানির দিকে তাকিয়ে থাকার সময় পূর্ব ভাইয়ার চেহারা পানিতে প্রতিফলিত হয়। ঠোঁটের কোণায় মৃদু হাসি নিয়ে তিনি আমার পানে চেয়ে ভ্রম ভেবে চোখ কচলে ফের দেখতেই পূর্ব ভাইয়ার চেহারাটাই নজরে পড়ে। তার মানে এটা ভ্রম না, সত্যিই তিনি আমার পিছে দাঁড়িয়ে। মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকাতে হাতে কারো স্পর্শ টের পাই। ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকাতে দেখি পূর্ব ভাইয়া আমার হাত ধরে এক দৃষ্টিতেই চেয়ে আছেন। আমি আমতা আমতা করে বলি, কিছু বলবেন ভাইয়া? পূর্ব ভাইয়া আমার কাছে এসে তার এক হাত আমার গালে স্পর্শ করে স্বগতোক্তি গলায় বলল, ঠিক কতদিন পর আমি তোর হাসি দেখলাম জানিস? পুরো 2 মাস 12 দিন 6 ঘন্টা 19 সেকেন্ড পর। এতদিন এই এক টুকরো হাসির জন্য ছটফট করে মরেছি, তবুও দেখা পাইনি। এইভাবে আমার প্রাণ ভ্রমরা আমার থেকে দূরে সরিয়ে রাখিস কেন তুই? খুব ভালো লাগে এমন করতে। আমি ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে আছি পূর্ব ভাইয়ার দিকে। তার কথাটার মানে বুঝতে আমার মাথা চক্কর দেয়। বেশ লং টাইম পর হেসেছে বুঝলাম, তবে এতটা দেরি? তা আবার কড়ায় গন্ডায় তিনি হিসেবে রেখেছেন। মাই গড, কি সাংঘাতিক লোক! আমি চমকিত কণ্ঠে বলি, আপনি এতটা পাক্কা হিসেব কি করে রাখলেন? হ্যাঁ? পূর্ব ভাই আলতো হাসলেন। ধূপ করে সিঁড়িতে আধো শুয়েই আমার কোলে মাথা রাখেন। আমার এক হাত তার বুক মাঝারে রেখে ধীর কণ্ঠে বললেন, তোর বেলায় আমি সবকিছু হিসেব বেশ দক্ষভাবে করি। মিনিট, সেকেন্ড, ক্ষণ, ঘন্টা, মাস, এভরিথিং। তোর সাথে কাটানো প্রহরের প্রত্যেকটা মুহূর্ত ব্রেনে অ্যাটাচড করে রাখি, যাতে যখন তুই পাশে না থাকিস তখন সেই মুহূর্তগুলো মনে করে নিজেকে শান্ত রাখতে পারি। ইউ নো হোয়াট? তুই পাশে না থাকলে আমার শ্বাসক্রিয়া বন্ধ হয়ে আসতে চায়, থেমে যেতে চায় হৃদস্পন্দন। চোখ দুটো শুধু ব্যাকুল হয়ে তোকেই খুঁজে বেড়ায় চারপাশে। এতটা আসক্ত কেন আমি তোর প্রতি? এভাবে নিজের স্নিগ্ধ প্রেমের সম্মোহনে সম্মোহিত না করলে হতো না? থমকানো চাহনিতে তাকিয়ে আছি তার দিকে। তার নীল মনোযুক্ত চোখ দুটো এটে সেটে আছে একরাশ মায়া আর ভালোবাসা। সেই ভালোবাসাটা হয়তোবা আমারই জন্য। কাঁপা কাঁপা এক হাত তার মাথায় রাখি। পূর্ব ভাই তার চোখ বন্ধ করে নেন। হয়তোবা তার রক্তিম পানিতে টলমলে চোখ দুটো দেখাতে চান না। পরক্ষণে মনে পড়ে আমার নিজ অবস্থান। ব্যাকুল হয়ে পড়ি, উত্তেজিত হয়ে বলে, পূর্ব ভাই সরুন সরুন, বাসায় চলুন, সবাই ওয়েট করছে। পূর্ব ভাইয়া চোখ খুলে আমার দিকে তাকায়, ধীরে বলল, আর কতদিন, ঠিক আর কতদিন তুই আমায় এভাবে ইগনোর করবি? আমার প্রশ্নের উত্তরগুলো এড়িয়ে যাবি, আমার থেকে দূরে দূরে ছুটে পালাবি? আর কতদিন? এবার তো ক্ষান্ত হ। আমি ক্লান্ত পড়ি, প্রচুর ক্লান্ত। তোর ভালোবাসা মাখা হাতটা মাথায় পাওয়ার জন্য ছটফট করে মারা যাচ্ছি আমি। দেখতে পাচ্ছিস না? চোখের পানিগুলো আটকে রেখে নিজেকে সামলে নিই। ধরা কণ্ঠে তাকে বললাম, আমরা দুজন আলাদা পথের মানুষ। আমাদের এক রাস্তায় একসাথে হাতে হাত রেখে হাঁটা মানায় না পূর্ব ভাই। পূর্ব ভাইয়া উঠে বসলেন, চোখ মুখে তার ফালি ফালি রাগের আভাস। আমার 2 বাহু ধরে ঝাঁকিয়ে বললেন, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? কি বলছিস এসব? যা সত্যি তাই, স্টে অ্যাওয়ে ফ্রম মি পূর্ব ভাই। পূর্ব ভাইয়া তার ছেলে হাসি দিয়ে বললেন, তোর থেকে দূরে থাকবো? দোলপুরি, তুই ভালোভাবেই জানিস এটা পসিবল না, ইম্পসিবল। অযথা ফালতু কথা বলবি না। তুই না চাইলেও তোকে আমার সাথেই থাকতে হবে, বিকজ ইউ আর মাই প্রপার্টি, মাই পার্সোনাল প্রপার্টি। তোর উপর শুধু আমার অধিকার। পূর্ব ভাইয়ের চোখ মুখে লালচে আকার ধারণ করেছে। চোখ দুটোতে রক্তিম আভা চারিদিকে ছড়িয়ে আছে। রাগে ফুসফুস শব্দ করছে এক প্রকার। উঠে দাঁড়ালেন তিনি, সাথে আমার হাত টেনে ধরে বাইকের কাছে নিয়ে যেতে থাকেন। বাইকে বসে ধমকে সুরে আমায় বসতে বলতে ভীতিগ্রস্ত হয়ে তার পেছনে বসে পড়ি। এতটা রেখে যাবেন তা কল্পনা করিনি। পূর্ব ভাইয়ের স্বভাবের এটা। ছোটখাটো বিষয়ে মাঝে মধ্যেই হুটহাট বেশ রেগে যান। বাইক স্টার্ট দেওয়ার পর তিনি ঝাঁঝালো কণ্ঠে বললেন, পড়ে যাওয়ার শখ জেগেছে? পেছন থেকে জড়িয়ে ধর। আমি নিম্ন কণ্ঠে বলি, পূর্ব না, আপনি বাইক চালান পূর্ব ভাই। কথাটা বলার পর তিনি বাইক চালানো অবস্থাতেই আমার এক হাত টেনে তার বুকে নিবদ্ধ করে ফেললেন। সরাতে নিলে বেশ শক্ত করে চেপে ধরেন, যার ফলে হাতটা তার বুকের মাঝে আবদ্ধ হয়ে রইল। বাড়িতে প্রবেশ করতেই সবার হাস্যোজ্জ্বল মুখশ্রী দেখে মনটা তড়িৎ বেগে দ্বিগুণ পরিমাণে ভালো হয়ে যায়।
সবাইকে দেখলাম ওর আব্বুর সাথে কথা বলে ব্যস্ত। আপু সোফায় বসে মিষ্টি হাসির রেখার রোটের কোনায় টেনে সবাইকে উত্তর দিচ্ছেন। মাঝে মধ্যে হেসে লুটিয়ে পড়ছেন পাশে বসে থাকা অরণ্য ভাইয়ার ওপর। এতে অরণ্য ভাই অনেকটা অস্বস্তি বোধ করছে মনে হলো, তবে পরিস্থিতির কারণে কিছু বলতেও পারছে না বেচারা। আমি মনে মনে প্রশ্নার্থে ব্যস্ত, ওর আপু বিদেশ গিয়ে এতটা চেঞ্জ? জিন্স প্যান্ট, শার্ট, কালার করা চুল, হাই হিলের জুতো আর গায়ে পড়া স্বভাব। ভাবনার মাঝে পূর্ব ভাইয়া আমার পাশে এসে দাঁড়ান। একবার সামনে তাকে বিরক্তি দৃষ্টি মিলে উপরে চলে যান সিঁড়ি পেয়ে। যাওয়ার আগে কড়া কণ্ঠে আমার কানে ফিসফিসিয়ে বললেন, দোলপুরি, সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমার রুমে আসবি। 1 মিনিট লেট হলে বাড়ি শুদ্ধ লোকের সামনে আমি তোকে কোলে তুলে আনবো। মাইন্ড ইট। আমি কিছু বলতে নেব, তার আগেই তিনি ধূপ ধাপ পা ফেলে সিঁড়ি ডিঙিয়ে উপরে চলে যান। সেদিকে তাকিয়ে আমি কিছুটা রেগেই যাই। এই ছেলে এমন কেন, এত জেদি? দেখা যেতে পারে তাকে যদি আমি খুন করি, তখন সেই মুহূর্তে তিনি বলবেন, দোলপুরি, আই লাভ ইউ, আই জাস্ট ওয়ান্ট ইউ, এটাই বলবে। হ্যাঁ, বলতেও পারে। হঠাৎ বড় চাচুর কণ্ঠস্বর শোনা গেল বেশ জোরে। তিনি আমায় ডেকে বললেন, প্রিন্সেস, ওখানে দাঁড়িয়ে কেন, এদিকে আসো। আমি হেঁটে ড্রয়িং রুমে প্রবেশ করতেই ওরা আপু গদগদ হয়ে জিজ্ঞেস করলেন, দোল পাখি, পূর্ব কই? ও না তোর সাথে আসছিল? আপু, পূর্ব ভাইয়া তার রুমে চলে গিয়েছেন। আমার উত্তরে আপু বোধহয় খানিকটা মন খারাপ করলেন। আমি সেদিকে তাকিয়ে ফের বললাম, আপু ভাইয়া টায়ার্ড ছিল, তাই হয়তো চলে গেছে, একটু পরেই এসে পড়বে, বলল তোমার সাথে আড্ডা দেবে। আপু গমগম সুরে বলল, তাই পূর্ব এটা বলেছে? হ্যাঁ। আপুর এক টুকরো হাসির জন্য আজ বেহুদা মিথ্যে বলতে হলো। কি একটা অবস্থা! পূর্ব ভাই কি আপুর মনের অনুভূতি বুঝবে না? তাকে মেনে নিতে পারবেন না? আপু আমায় উদ্দেশ্য করে বলল, আম্মু, দুপুরে খেয়েছো কিছু? মুখ এমন শুকনো কেন? খেয়েছি আপু, এমনিতে বাহির থেকে আসাতে। তুমি খেয়েছো? হ্যাঁ, তুমি রুমে গিয়ে রেস্ট নাও তাহলে। বড় চাচু বাবার সাথে এল মিলিয়ে বললেন, হ্যাঁ প্রিন্সেস, তুমি রুমে গিয়ে রেস্ট করো, ভালো লাগবে। আমি মুচকি হেসে চলে যাই। যাওয়ার আগে পথে মধ্যে দেখা হয় আয়াফ ভাইয়ার সাথে। তার স্তব্ধ দৃষ্টি, তা দেখে ভরকে যাই কিছুটা। আয়াফ ভাইয়াকে কেমন শৃঙ্খল দেখাচ্ছে। আমি বলি, ভাইয়া কিছু বলবেন? কিছু হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে যে? আয়াফ ভাইয়া শুকনো হেসে বলল, তেমন কিছু না। ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। আপনি? আছি কোনো রকম। কোনো রকম কেন? ভালো নেই আপনি? আয়ুব ভাইয়া এক দৃষ্টিতে চেয়ে রইলেন আমার পারে, অতঃপর বললেন, প্রথম প্রেমে পড়েছি তো, প্রথম প্রেমের জ্বালা অনেক, ভোলা যায় না। আমি ধীর কণ্ঠে বলি, ভোলার কি দরকার ভাইয়া? যার প্রেমে পড়েছেন তাকে বলে দিলেই তো হয়, তারপর বিয়ে করে নেবেন। যাকে ভালোবাসি সে আমার নয়, অন্য কারোর। তবে তুমি যেহেতু বলছো, একবার ট্রাই করে দেখব। আমি জোরপূর্বক হাসি দিয়ে সেখান থেকে চলে যাই। আজ আয়ুব ভাইয়ের ব্যবহার, কথাবার্তার ধরন, চাহনি সব কিছু অন্যরকম, অন্য কিছু প্রকাশ করছে। তবে ধরতে পারছি না সে কি বলতে চাইছে। মাগরিবের আজান দেওয়ার পর অজু করে নামাজ পড়ে নিই। কাঁধে ওড়না ফেলে পূর্ব ভাইয়ের রুমের উদ্দেশ্যে সেটার রুম পেরিয়ে অতপর 3 তলার সিঁড়ি দিয়ে উঠতে হয়। তার রুম 3 তলার একদম কর্নারে। স্টোর রুমের সামনে আসতেই কেউ হাত ধরে হ্যাচকা টান মেরে আমায় ভেতরে ঢুকিয়ে নেয়। চিৎকার করতে নিলেই শক্ত করে মুখ চেপে ধরে। হাত দুটো পেঁচিয়ে পিঠের কাছে শক্ত করে চেপে ধরে। হাতে অনেকটা শক্ত করে চেপে ধরাতে ব্যথায় কুকিয়ে উঠি। ব্যথায় চোখে পানি এসে গিয়েছে। কিছু বলার আসে ছটফট করতে ব্যর্থ হই। অচেনা যে এমন ব্যথাতুরভাবে চেপে ধরেছে, সে কানের কাছে মুখ নিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, তোকে ভালোবাসি আমি। তোর উপরেই কেন পূর্বের নজর পড়তে হলো? যখন ও তোর আশেপাশে থাকে, তোকে স্পর্শ করে, তখন ইচ্ছে করে ওই কুত্তার বাচ্চাটাকে কেটে টুকরো টুকরো করে ফেলি। কিন্তু আফসোস, সম্ভব না সেটা। তুই ওর থেকে 10 হাত দূরে থাকবি, নয়তো ওকে এবার সত্যি মেরে ফেলবো। কথাগুলো বলে হাত দুটো আরো জোরে চেপে ধরে। এক পর্যায়ে ধাক্কা দিয়ে ফেলে খুব দ্রুত চলে যায় সেখান থেকে। আবছা অন্ধকারে শুধুমাত্র চলে যাওয়াটাই দেখতে পেরেছি, চেহারা দেখা যায়নি। কণ্ঠস্বরটা বেশ ভারী থাকায় বোঝা যায়নি কে ছিল। ধাক্কা দিয়েতে মাথার পরিত্যক্ত কাচের টেবিলে লেগে বেশ খানিকটা কেটে যায়। হাতের ব্যথায় ফুপিয়ে কান্না করে দিই।
লোকটার বলা কথাগুলো এখনো মাথায় ঘুরপাক খাচ্ছে। পূর্ব ভাইয়াকে মেরে ফেলবে, কথাটা মনে করতেই শ্বাস আটকে আসে। এই লোক আবার কে? কানের মাঝে স্টোর রুমের দরজা খোলার কর্কশ শব্দ কানে ভেসে এসে লাইট অন হতেই ভেসে ওঠে পূর্ব ভাইয়ার চেহারা। তিনি বিচলিত হয়ে তাকিয়ে আছেন আমার দিকে। দৌড়ে এসে আমার পাশে বসে উত্তেজিত কণ্ঠে বললেন, দুলপুরি, কি হয়েছে? কাঁদছিস কেন? কপাল থেকে তো রক্ত পড়ছে। কি হয়েছে? পূর্ব ভাইয়া বলতে বলতে আমায় নিজের বুকের সাথে মিশিয়ে দেন। আমি তার কালো টি শার্ট খামচে ধরে শব্দ করে কেঁদে দিই। তিনি পকেট থেকে তার রুমাল বের করে মাথায় আঘাতপ্রাপ্ত জায়গায় চেপে ধরলেন। অস্থির হয়ে বললেন, কাঁদছিস কেন? কি হয়েছে? তুই স্টোর রুমে কেন এসেছিস? আমি চুপটি করে গুটিসুটি মেরে তার বুকে মুখ গুজে দিই। কিছু বলতে ইচ্ছে করছে না। পূর্ব ভাইয়া আমায় জড়িয়ে ধরে কোলে তুলে নেন। স্টোররুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে নিয়ে যান। আজ অভ্র ভাইয়া এবং অরিনের এঙ্গেজমেন্ট। মাত্র কয়েকদিনেই অভ্র ভাইয়া বড় চাচুকে মানিয়ে ফেলেছেন। বড় চাচু প্রথমে রাজি না হলেও পরবর্তীতে তিনি ছেলের কথা ভেবে রাজি হয়ে যান। অরিন প্রথমে রাজি না হলেও অভ্র ভাইয়া তাকে হুমকি দিয়ে বিয়েতে রাজি করেন। আজ সন্ধ্যায় আবরার মেনশনেই হবে অভ্র ভাই আর অরিনের এঙ্গেজমেন্ট। তাই আজ বেশ কয়েক বছর পর খুশির পরশ লেগেছে মেনশনে। সবার ঠোঁটের কোণায় মিষ্টি হাসির রেখা। বাবাকে আমি সেদিন বেশ সাহস করে বলে দিয়েছিলাম আমি অভ্র ভাইয়াকে বিয়ে করব না। তারপরে মূলত বড় চাচু বলেন অভ্র ভাইয়াও বিয়েতে রাজি নন। দুজনের মতামতের ভিত্তিতে আজ অভ্র ভাই আর অরিনের এঙ্গেজমেন্ট। রুমের দরজা লক করে বিষণ্ণ মনে বইয়ের মাঝে মুখ ডুবিয়ে রেখেছি। পরে আপাতত মন নেই। আমার মন ব্যস্ত এখন সেই রাতের লোকটিকে হতে পারে সেটা ভেবে। আবরার মেনশনে সেদিন বাহিরের কোনো ছেলে প্রবেশ করেনি। অরণ্য, শুভ্র আর আয়েফ ভাইয়াই ছিল বাহির থেকে এসেছেন। তাদের সন্দেহ করা মুশকিল। ছোটকাল থেকেই তাদের সাথে পরিচয়। বড় ভাই মনে করি নিজের। বাসার বয় স্টাফরা এমন সাহস কোনো দিনও করবে না। তাছাড়া বাসার ছেলে সার্ভেন্টরা এখানে ৮-৯ বছর ধরে কাজ করে আসছে। সবারই বয়স হয়েছে এখন, বার্ধক্যের ছাপ বিরাজমান। কিন্তু সেই লোকের ভারী কণ্ঠ আড়ালে ছিল যুবক কণ্ঠের আভাস। তার মানে ছেলেটি যুবক, বয়স 28-29 হবে হয়তো। সিসিটিভি ফুটেজ দেখে কোনো ক্লু পাইনি, কারণ সেই মুহূর্তটায় সিসি ক্যামেরা অফ ছিল। ব্যাপারটা বেশ অদ্ভুত। লোডশেডিং ছাড়া কখনোই বাসার সিসি ক্যামেরা অফ থাকে না। তাহলে সেদিন এতটুকু আমি নিশ্চিত সেই লোকটা বাসার কেউই ছিল, আবরার মেনশনের সন্নিকটের আত্মীয়। তবে কে? আজ 2 দিন পেরিয়ে গিয়েছে সেই ঘটনার। সেদিন পূর্ব ভাইকে মিথ্যে বলে কাটিয়ে নিয়েছে কোনো রকম। যদিও তিনি আমার কথা বিশ্বাস করেননি, তবুও সেই ক্ষণটায় চুপ ছিলেন। এই 2 দিনে তার সাথে আমার দেখা হয়নি। কাজের চাপ সামলাতে কক্সবাজার চলে গিয়েছিলেন। সেখানে তার কোম্পানির একটা শাখা রয়েছে। স্টোর রুমে পুরান আমলে দাদাজানদের ব্যবহার্য জিনিসপত্র থাকায় সেখানে একটা সিক্রেট ক্যামেরা ছিল। ক্যামেরাটা বেশ ছোট্ট আকৃতির, বোতাম আকারের। সেটা আমি নীরবের কাছে দিয়েছি ফুটেজ ডাউনলোড করার জন্য। সেখান থেকে নিশ্চিত দেখা যাবে লোকটা কে ছিল। ভাবনার গহীনে থাকাকালীন পায়ের শব্দ শুনি। বই থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকাতেই দেখি পূর্ব ভাই আসছেন। তাকে দেখতেই চোখ দুটো চকচক করে উঠল। ঘরমাক্ত ব্রাউন কালার শার্টটা তার শরীরের সাথে চিপকে আছে। আমি হঠাৎ হিতাহিত জ্ঞান ফেলে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরি। পূর্ব ভাইয়া আমার রুমে তৎক্ষণে ঢুকে পড়েছিলেন। আমি জড়িয়ে ধরাতে তিনি হয়তো কিছুটা ভরকে গেলেন। 2 কদম পিছিয়ে গিয়ে এক হাত আমার পিঠে রেখে দেন, আরেক হাত স্থাপন করেন মাথায়। পূর্ব ভাইয়া শান্ত কণ্ঠে বললেন, মিস মি। হুঁশ ফেরায় ছিটকে দূরে সরে যাই। আমতা করে বলি, আপনাকে মিস করতে যাব কোন দুঃখে? তিনি হাসলেন, মুচকি হাসি। আমার চুলগুলো এলোমেলো করতে করতে বললেন, মিস না করলে এভাবে করে জড়িয়ে ধরলি কেন? আমি ব্যালেন্স ধরে না রাখতে পারলে এতক্ষণে তো ফ্লোরে পড়ে যেতাম। জড়িয়ে ধরে ইচ্ছে। আপনি আমার জড়িয়ে ধরেন না? আপনি তো আরো কত কিছু করেন। অসভ্য লোক একটা। আমি যা করি ভালোবেসে করি, কিন্তু তুই কি কারণে আমায় এভাবে জড়িয়ে ধরলি? দ্বিধায় পড়ে গেলাম। মনে মনে প্রশ্নটা প্রায় আমার ছেকে ধরেছে, তবে উত্তরের হদিশ কোথাও নেই। কি উত্তর দিই এখন তাকে? উত্তর খুঁজতে যখন আমার মন ব্যস্ত, তখন ফের পূর্ব ভাইয়া বললেন, কি হলো বল? বলবো না। ইচ্ছে হয়েছে জড়িয়ে ধরেছি, কারণ থাকলেও আপনাকে বলবো না। আপনি আমার রুম থেকে এক্ষুনি যান। পূর্ব ভাইয়া জানেন আমি একবার যাতে না বলি সেটা শত চেষ্টা করেও আমায় কেউ হ্যাঁ বলাতে পারবে না। এই যে আমি পণ ধরেছি তাকে দেব না উত্তর, সেটা সে নিশ্চিত জানে। পূর্ব ভাইয়া হামি দিয়ে আমার বেডে ধপ করে শুয়ে পড়ল। সেদিক মানে আমার ভ্রু কুচকে তাকিয়ে আছি।
তিনি তার শার্টের উপরে দুটো বোতাম খুলে নিয়ে আমার দিকে চেয়ে বলল, তোর রুমের এসি কি নষ্ট? এত স্লো চলছে কেন? আমি ঠোঁট বাঁকিয়ে বলি, নষ্ট না, এসি অফ করে রেখেছি। কি, এত গরমে এসি অফ করেছিস কেন? এখনই অন কর, গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি। করবো না। আপনার যদি গরম লাগে তাহলে আপনি নিজের রুমে গিয়ে এসি 1 ডিগ্রিতে ছেড়ে রাখুন, যান। কিন্তু আপাতত আমার রুম থেকে যান। পূর্ব ভাইয়ার আমার কথায় ভাবান্তর দেখা গেল না তার মাঝারে। তিনি তার দুহাত মাথার নিচে রেখে আয়েশ করে বললেন, যাব না, তুই এসি অন কর জলদি, না হলে একবার যদি আমি উঠি না দোল পড়ি তাহলে কিন্তু তোকে চুমু খাবো, তাও ঠোঁটে। এটা চাস তুই? আমি কোনো কথা ছাড়াই এসি রিমোট নিয়ে এসি অন করি। রাগের রিমোট এক প্রকার ছুঁড়ে মারি ফ্লোরে। পূর্ব ভাই তৎক্ষণাৎ হেসে বললেন, আমার রাগ বেচারা রিমোটের ওপর ঝাড়ছিস কেন? আপনি এই রুমে কেন এসেছেন? পূর্ব ভাইয়া উঠে বসলেন, শার্টের কলার ঝাড়া দিয়ে বললেন, টায়ার্ড আমি, বাসায় আসার পর থেকে কাজ করতে হচ্ছে, বাড়িতে এত সার্ভেন্ট থাকা সত্ত্বেও। স্টেজ থেকে শুরু করে কে কি ড্রেস পরবে তাও আমাকেই ডিসাইড করে অর্ডার দিতে হয়েছে। ডিসগাস্টিং। আমি খিলখিল করে হেসে দিই পূর্ব ভাইয়ার চেহারা দেখে। চোখ মুখ কুচকে তিনি তার বিরক্তির রেশ পুরো চেহারায় এইটে সেটে দিয়ে গিয়েছেন। আমি হাসতে দেখে তিনি বললেন, দেখ দোলপরি, রিকোয়েস্ট করছি তোর কাছে, বিয়ের আগ পর্যন্ত এভাবে আমার সামনে আসিস না। আমি কন্ট্রোললেস হয়ে পড়ি, তোকে দেখে ঘোরের মাঝে চলে যাই। দেখা যাবে ঘোরের মধ্যে থেকেই তোর ঠোঁট দুটো টুপ করে কামড় দিয়ে ফেলেছি, বাট তোকে আমি হালালভাবে স্পর্শ করতে চাই। প্রথম কথাগুলোতে লজ্জায় আর রাগে চুপসে গেল। শেষের কথাটা শুনে আমার ভ্রু গুচুগো কুচকে যায়। ঝাঁঝালো কণ্ঠে বললি, এমনভাবে বলছেন যেন আপনি আমায় স্পর্শ করেননি। বদলো, আগে কি করেছেন তাকে ব্রেন থেকে আউট হয়ে গিয়েছে? পূর্ব ভাইয়া দুষ্টু হাসলেন, স্বগতোক্তি কণ্ঠে বললেন, আগে যা করেছি তা আমার অবস্থান বোঝানোর জন্য করেছি, নয়তো বা রেগে। তুই আমাকে হুটহাট রাগিয়ে দিস কেন? রাগলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, জানিস না? আপনি বের হন, এক্ষুনি বের হন রুম থেকে, নয়তো আমি বড় চাচুকে ডাকবো। তোর ডাক, সমস্যা কি? বরং আমারই ভালো। ডোন্ট কেয়ার ভাবে বলল পূর্ব ভাই। আমি চোখ গরম করে রুম থেকে বের হতে নিব, তখনই সে দৌড়ে এসে আমার সামনে দাঁড়ায়। আমার কাছে হাঁটু ভেঙে বসে আমার পা স্পর্শ করতে আমি অস্বস্তি নিয়ে বলি, আরে কি করছেন? পা ধরছেন কেন? শুনুন, উঠে দাঁড়ান প্লিজ। পূর্ব ভাইয়া মাথা তুলে চোখ পাকিয়ে বলল, চুপচাপ দাঁড়িয়ে থাক, একদম নড়বি না। বলেই তিনি আমার পা তার পায়ের উপরে রাখে। পকেট থেকে চকচকে দুটো পায়েল করে আমার পায়ে ধীরে সুস্থে পরিয়ে দিয়ে উঠে দাঁড়ায়। আমার দৃষ্টি এখনো পায়েল দুটোতে নিবদ্ধ। দূর থেকে বোঝা যাচ্ছে পায়েল দুটো হীরের, বেশ ইউনিক কাজ করা পায়েলে। একবার দেখতেই যে কারো দৃষ্টি আটকে পড়বে, মুগ্ধ হয়ে তাকিয়ে রইবে। আমি পূর্ব ভাইয়ের দিকে তাকাতেই তিনি পকেটে হাত গুজে বললেন, পছন্দ হয়েছে? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলি। অতপর মুখে বললাম, খুব সুন্দর হয়েছে, কবে কিনলেন? আজই অরিনের জন্য এঙ্গেজমেন্ট রিং আনতে গিয়ে এটা নজরে পড়ে, তাই নিয়ে এসেছি। তৃপ্তি চোখে তার দিকে তাকাই। পূর্ব ভাইয়ার ফোনে মেসেজ টিউন হতেই তিনি চলে যান দ্রুত। আমি সেদিকে একবার চেয়ে পায়েল দুটোর দিকে তাকাই। মন বলছে অন্যায় করেছে পরা আপুর প্রতি। অতপর মস্তিষ্ক জানান দিচ্ছে দুটো ভালোবাসার মানুষ একমাত্র দোল আর পূর্ব, তাদের আলাদা করলে প্রকৃতি মানবেই না। হঠাৎ করে স্বার্থপর হতে ইচ্ছে করলো। পূর্ব ভাই তো আমায় ভালোবাসে, তাহলে তাকে কেন কষ্ট দিব আমি? অরাপু কি আদৌ পূর্ব ভাইয়াকে ভালোবাসে? তার আচরণে তো সেটা প্রকাশ পাচ্ছে না। না, পূর্ব ভাইয়া আমার, তার ভালোবাসা পাওয়ার অধিকার হয়তো আমারই। আর যাই হোক, আমি তাকে কষ্ট দিতে পারবো না। অন্ধকার রুমটায় হাঁটু গেড়ে ফ্লোরে বসে আছে ওরা। হাঁসফাঁস করছে তার মন। কিছু প্রশ্ন, কিছু অন্যায় তাকে সর্বদা তাড়া করে বেড়ায়। প্রকৃতি থেকে ভেসে আসে কিছু সাবধানতামূলক বাণী। সে যা করছে তা ঠিক করছে না, অন্যায় করছে। ওরার ফোন বেজে উঠতেই অন্ধকার ঘরটা আলোয় পরিপূর্ণ হয়। ওরা ফোন রিসিভ করতেই কর্কশ কণ্ঠে বলল, দোলাকে ইঞ্জেকশন দিয়েছো? না স্যার, সুযোগ হচ্ছে না। বাজখাই গলায় ওপাশ থেকে বলল, হোয়াট দা, জলদি ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করো। ওরা এমনিতেই ইঞ্জেকশন দেওয়ার 1 মাস পর ক্যান্সারের আভাস পাওয়া যাবে শরীরে। তোমার বাংলাদেশে বেশি দিন থাকার পারিশ্রমিক বস দেয়নি, ইউ নো না? ওরা দীর্ঘশ্বাস ছাড়ে, পরিশেষে বলল, জি, তা আমি জানি।
আমি জলদি ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করব। গুড। আর শোনো, ইঞ্জেকশন কিন্তু 3টা দিবা। ওরা কথাটা শুনে আঁতকে উঠল। 3টা? আল্লাহ! ওরা বলল, স্যার 3টা দিলে তো ক্যান্সার হওয়ার সাথে সাথে মাংস পচে গলে যাবে। থাক, বসের অর্ডারটার মতোই হবে। ফোন কেটে যায়। ওরা কাঁপছে। একটা নিষ্পাপ মেয়েকে এতটা কঠিন মৃত্যু দেবে এরা? 3টে ইঞ্জেকশন দিলে যে অস্থি পর্যন্ত বজায় থাকবে না দোলার, গলে পচে নষ্ট হয়ে যাবে। ওর কান্নাই পায়, কেন এই লোকগুলো দোলার পেছনে লেগেছে? কি দোষ এই মিষ্টি মেয়েটার? ভেবে পায় না ওরা। সন্ধ্যা নেমেছে। আলো শেষে চারিদিকে নেমেছে আধার। খোলা আকাশ পানে তারারা ঝলমল করছে। চাঁদের আলোয় ভরপুর চারিপাশ। আধার হলেও আবরার মেনশনে আজ আলোয় আলোকিত। লাইটিং এর কারণে চারিদিকে আলোতে পরিপূর্ণ। কালো কালারের একটা শাড়ি নিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করে দেখছি। শাড়িটা বেশ সুন্দর, কালো স্টোনের কাজ করা। বড় চাচি দিয়ে বলেছেন আজ এটাই পরতে। শাড়ি পরতে পারলেও শাড়ি সামলানো আমার পক্ষে সম্ভব হয় না, তাই কখনো পরি না। এক ফাংশনে পরে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। চাচি বোধহয় কথাটা জানেন না, তাই তিনি এই শাড়িটা দিয়ে গিয়েছেন পরতে। অসহায় চাহনি দিয়ে তাকিয়ে থাকার সময় বেলকনির দরজায় ঠকঠক শব্দ হয়। ভ্রু কিঞ্চিত বাকিয়ে দেখতে যেতেই কাজ ফিরিয়ে নজরে আসে পূর্ব ভাইয়ার চেহারা। তার চোখ মুখে রাগের আভাস। ইশারায় আমার দরজা খুলতে বললেন। আমি দরজা খুলতেই তিনি ধূপ ধাপ পা ফেলে ভেতরে এসে বেডের দিকে যান। কালো রঙের শাড়িটা হাতে নিয়ে আমার দিকে চোখ গরম করে তাকিয়ে বললেন, ভুলেও যদি শাড়ি পরেছিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না তোর, মাইন্ড ইট। আমি ভেবাচাকে কে বলি, আজও শাড়ি পরবো না কেন? চাচি দিয়ে গেছেন, আমি তার কথা অমান্য করি কি করে? এত ভালো সাজার দরকার নেই, যা বলেছি ফাইনাল। শাড়ি যদি পরিস তাহলে তোকে যে কি করবো সেটা ভাবতেও পারবি না। হুমকি স্বরূপ কথাগুলো বলে তিনি বেলকনি দিয়ে পাশের রুমটায় চলে গেলেন। যাওয়ার আগে চোখ দিয়ে একবার শাসিয়ে গিয়েছেন। আমি বেডে পড়ে থাকা শাড়িটার দিকে তাকিয়ে তুষ্টু হাসি দিই। আজ কেন যেন একটু অবাধ্য হতে ইচ্ছে করছে। শাড়িটা হাতে নিয়ে মুচকি হাসি দিই। ড্রেসিং টেবিলের সামনে বসে চোখে আইলাইনার দিতে যখন ব্যস্ত আমি, তখন অরিন রুমে প্রবেশ করে। ও দাঁত কেলিয়ে হেসে বলল, উফ দোলা, কালো শাড়িতে তোকে মারাত্মক লাগছে। আহা, এত সুন্দরী না হলেও পারতি। এখন কত ছেলে নতুন করে তোর উপর ক্রাশ খায় কে জানে। অরিনের কথা আমি বিরক্তি মাখা কণ্ঠে বলি, ফালতু কথা বলবে না, সর। সরতেছি, বাট দোস্ত কাহিনী কি? আজ এত সাজ? আগে তো তুই কখনো সাজগোজের ধারে কাছেও গেছতি না, আর আজ নিজ থেকে? বাপরে, কাহিনী কি খুলে বল তো। আমি মুচকি হেসে বলি, সিক্রেট, বলবো না, ফুট যা। অরিন সন্দিহান কণ্ঠে বলল, ভাই দেখ, কোনো উল্টোপাল্টা কাহিনী করিস না। আমি নিশ্চিত তোরে পূর্ব ভাই শাড়ি পরতে মানা করছে, সাজগোজ করতেও মানা করছে, রাইট? আমি হেসে দিয়ে মাথা নাড়ি হ্যাঁ বলি। অরিন মুখ বাঁকিয়ে বলল, বহুত তেরা তুই মাইয়া, ভাইয়াকে রাগাবি কেন? দেখিস তোর কপালে বাস আছে। আমি ফোন হাতে নিয়ে বাইরে যেতে যেতে বলি, চুপ যা, নিজের কাজে মন দে। একটু পরে এসে তোকে নিয়ে যাব স্টেজে। লাস্ট মুখে কোনো আটা ময়দার ফিনিশিং দেওয়ার হলে দিয়ে ফেল, যা। রুম থেকে বেরিয়ে সর্বপ্রথম লম্বা শ্বাস টেনে নি। কারো কথা অমান্য করাতেও এতটা স্বস্তি পাওয়া যায়? আগে জানতাম না। পূর্ব ভাইয়া হয়তো রেগে যাবেন, বাট তাতে কি? এখন থেকে তার কোনো কথাই শুনবো না, একদমই না। একটুখানি অবাধ্য হলে কি হবে? তিনি রেগে যাবেন নিশ্চিত। তার রাগ মিশ্রিত ফেসটা দেখতে যে বড্ড মোহনীয় লাগে, যদিও ভয় আড়ষ্ট হয়ে যায় তার রাগ দেখলে। কিছু দূর যেতেই খেয়াল হলো পূর্ব ভাইয়াকে। চোখ দুটো বড় বড় করে তার পানে তাকায়। খয়েরি রঙের পাঞ্জাবি আর ব্ল্যাক ডেনিম প্যান্ট পরনে তার। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে অন্য হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছেন। মাঝে মধ্যে কথার তালে আলতো হাসেন। হাসিটা দেখার সাথে সাথেই চোখ অন্যদিকে তাকায়। আশেপাশে তাকাতে লক্ষ্য করি অদূরে নীরব আর আদ্রাফ দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করতে বলছে ছাদে যেতে। বুকের ভেতর অস্থিরতার ঝড় ওঠে। আল্লাহর কাছে বারবার দোয়া করছি যেন কাছের কেউ সেই বিশ্রী ঘটনা, সেই লোকটি না হয়। ছাদে আসতেই নীরব মলিন কণ্ঠে বলল, দোস্ত, ফুটেজ আনছি। আমি ভয়গুলো দূরে ঠেলে স্বাভাবিক কণ্ঠে বলি, ক্যামেরা কোথায়? আদ্রাফের কাছে। নীরব আদ্রাফের দিকে ইশারা দেয়। পরিশেষে আদ্রাফ বলল, নিচে যাওয়ার সময় স্টোর রুমে লাগিয়ে রেখে যাবেন, প্যারা নিস না। আমি মাথা নাড়িয়ে নীরবকে বললাম, ফুটেজ দেখা, সময় নেই তো, নিচে যদি সবাই খোঁজা শুরু করে আমাকে। নীরব দীর্ঘশ্বাস ছেড়ে বলল,
দেখাইতেছি, বাট দোল পাখি প্রমিস কর কান্না করবি না, একদম নর্মালও থাকবি, ওকে? নীরবের কথায় শান্ত থাকার বদলে মন অশান্ত হয়ে উঠল। নীরব কখনো এতটা সিরিয়াস বা মৌলিক রূপে কথা বলে না, কিন্তু আজ তাহলে কি আমার চাওয়াটা আল্লাহ তাআলা পূরণ করবে না? আমি মাথা নাড়িয়ে ফের সায় জানাই। নীরব ওর ফোন বের করে আমার সামনে একটা ভিডিও অন করে। ফুটেজের ভিডিওটা সমাপ্ত হতে না হতেই পা ভেঙে মাটিতে বসে পড়ি। চোখ দিয়ে ঝরছে অশ্রুমালার দল। কেন সবসময় আপনজনের কাছ থেকে আমার কষ্ট পাওয়া লাগবে? আমি বসে পড়ে কেঁদে দিতেই নীরব আর আদ্রাফ দৌড়ে আসে আমার কাছে। নীরব হাত ধরে বলল, এসব কি দোল, তোরে না মানা করলাম কাঁদবি না, কাঁদতেছিস কেন? নিজের শক্ত কর, কাঁদলে কাঁদবে ওই আরাফ ভাইয়া। কত বড় সাহস ওই লোকের! তোর বাসার সবাইকে বলবো, দাঁড়া, তারপর এই লোককে পুলিশে দেবো। নীরব রেগে মেগে উঠতে নিলে আমি বাধা দিই। কান্নারত কণ্ঠে বলি, কাউকে কিচ্ছু বলবি না নীরব, আমি চাই না কেউ কিছু জানুক। আয় ভাইয়ার এই পরিবারের সাথে অনেক দিনের সম্পর্ক, সবাই ভাইয়াকে অনেক পছন্দ করে। আমি চাই না তাদের সম্পর্কটা নষ্ট হোক। নীরব প্লিজ চুপ যা। আদ্রাফ আমার কথা শুনে রেগে গিয়ে বলল, মানেটা কি? তার মানে তুই কাউকে কিছু জানাবি না? আয়াব ভাইয়া যদি তোর ক্ষতি করার চেষ্টা করে আবার? সেদিন তো মাথা ফাটালো, আবার পূর্ব ভাইয়াকে মারার হুমকি দিল। এত কিছুর পরও চুপ থাকবি? হ্যাঁ, আমি আইএফআইয়ের সাথে কথা বলে নেব, উনি বুঝবেন। কিন্তু আপাতত কাউকে কিচ্ছু না জানানোই বেটার। ফ্যামিলিতে কতদিন পর সবার চোখে মুখে হাসি, জানিস? আমি এই বিউটিফুল মোমেন্টটাকে কিভাবে নষ্ট করি? যা করার অয়নের বিয়ের পর দেখা যাবে। আদ্রাফ আর নীরব আমার কথার যুক্তি বুঝতে পেরে শান্ত হয়। আমি ধীর পায়ে উঠে দাঁড়াতেই নিচে যাওয়ার জন্য পা বাড়াবো, তখন নীরব ফের বলল, ওই যাস, রুমে। নিচে আসবি না? আমাদের চুপ থাকতে বলে ফাংশন ছেড়ে এখন রুমে যাস কেন? আমি আসছি, তোরা যা। আদ্রাফ ক্যামেরা সেখানে থেকে খুলেছিলেই লাগিয়ে নিস, কেউ যাতে না দেখে। ছাদের এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে চট জলদি নিচে চলে আসি। রুমে এসে দরজা লাগিয়ে দরজা ঘেঁষে মাটিতে বসে পড়তে কান্নাগুলো দলা পাকিয়ে আসতে নিলেও দমন করার তুমুল চেষ্টা চালে। আমি কাঁদবো কেন, যেখানে আমার বিন্দু মাত্র দোষ নেই? আয়াফ ভাইয়াকে ছোটবেলা থেকে দেখে আসছি ভাইয়ের নজরে। তিনি সব সময় সবটা বিষয় কেয়ার করতেন। অরণ্য, শুভ্র, আয়াফ ভাইয়া তিনজনেই আমার জীবনে ছিল স্পেশাল মানুষ। তিনজনকে বড় ভাইয়ের রূপ ছাড়া আর কোনো কিচ্ছু ভেবে দেখিনি। আয়াফ ভাইয়া এমন কিছু করবেন আমার সাথে তা কল্পনাতেও আসেনি আমার। ফোনের কর্কন রিংটোনের শব্দে হাঁটু থেকে মাথা তুলে প্রায় 20 মিনিট যাবৎ হাঁটুতে মাথা রেখে অনিচ্ছা সত্ত্বেও কেঁদেছি। আপনজনের থেকে পাওয়া কষ্ট বেশ কারো হয়, যা আমাদের না চাইতেও দুর্বল করে দেয়। এলোমেলো পায়ে বেডের কাছে এগিয়ে গিয়ে ফোন হাতে নিয়ে চোখে ভেসে উঠল নীরব নামটি। চোখের কার্নিশে জমে থাকা পানিটুকু মুছে ফোন রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে বলি, কি হয়েছে, ফোন দিস কেন? আসছি তো। নীরব কিছু সময় পর ভীত কণ্ঠে বলল, দোস্ত একটু ছাদে আয় তো, জলদি কর। আমি সন্দিহান কণ্ঠে বললাম, কেন? মাত্রই তো ছাদ থেকে আসলাম, আবার কি? আরে বোন জলদি আয়, পূর্ব ভাই আয়াব ভাইয়ারে মাইরা ফেললো। নীরবের শেষের কথাটা শ্রবণ হতেই ফোন রেখে ছুটি ছাদের দিকে। লাস্টের বলা লাইনটা এখনো কানে বাজছে। পূর্ব ভাইয়া আয়াব ভাইয়াকে মেরে ফেলছে মানে? তিনি কি সব জেনে গেল? আল্লাহ সর্বনাশ! ছাদে ঢুকতেই কারো আর্তনাদ মাখার সুর কানে ভেসে আসে। দরজা চাপিয়ে রেখে ভেতরে ঢুকে দেখি পূর্ব ভাইয়া হকি স্টিক দিয়ে আয়াব ভাইকে বেধড়ক পেটাচ্ছে। আয়াব ভাইয়ের মুখে রুমাল ও হাত বাঁধা, যার কারণে তিনি শুধু আর্তনাদ চাপা সুরে ছাড়ছেন। এই দৃশ্য দেখে মাথা ঘুরল। আয়াব ভাইয়ের কপাল ফেটে রক্ত পড়ছে। পরনের সাদা রঙের পাঞ্জাবিটার রক্তে চুপ চুপ। অরণ্য শুভ্র ভাইয়ার পাশে দাঁড়িয়ে পূর্ব ভাইয়াকে থামতে বলছেন, কিন্তু সামনে আগাচ্ছেন না। তার রাগ দেখে নীরব আদ্রে মুখ করে ঘটমান দৃশ্য দেখছে। হঠাৎ পূর্ব ভাইয়া হকি স্টিক ফেলে রড হাতে নিয়ে আব ভাইয়ার সাথে সজোরে বাড়ি দিতে আমি কন্ট্রোললেস হয়ে পড়ে জোরে চিৎকার দিই। পূর্ব ভাইয়া আমার চিৎকার শুনে পিছে ঘুরে আমার দেখা মাত্র হাতের রডটি পাশে ছুঁড়ে ফেলে দিয়ে আমার দিকে দৌড়ে আসে। ভয়ের কারণে তাকে এক হাত দিয়ে আমার কাছে আসতে মানা করছি, কিন্তু তিনি তা অগ্রাহ্য করে একদম আমার সন্নিকটে এসে দাঁড়ালেন। দুহাত দিয়ে আমায় আগলে নিয়ে ধীর কণ্ঠে বললেন, দোলপুরি, আর ইউ ওকে? এভাবে শ্বাস টানছিস কেন? নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, কথা বলছিস না কেন? কিছু বল, বেশি খারাপ লাগছে? আমি কোনো কথা না বলে অতিরিক্ত ভয়ের কারণে তাকে এক হাত দিয়ে ঠেলে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু পূর্ব ভাইয়া দূরে সরার বদলে 2 হাত দিয়ে আমায় নিজে বুকের সাথে চেপে ধরলেন। ডান পাশে তাকে রাগান্বিত কণ্ঠে বলেন, ওকে এখানে ডেকেছে কে?
সবাই চুপ, ভয়ে আড়ষ্ট হয়ে মাথা নিচু করে আছে। পূর্ব ভাইয়া আমায় পাজা কোলে করে নিচে নিয়ে যেতে থাকেন। আমি বিড়বিড় করে বলে, ছাড়ুন আমাকে। পূর্ব ভাইয়া সোজা নিজের রুমে গিয়ে আমার দিকে তাকালেন, গম্ভীর কণ্ঠে বললেন, যতই দূরে পালানোর চেষ্টা করবি আমি তোকে বন্দি করে রাখবো বুকের ভেতর, নিজের শহরে। তাই এভাবে আমায় ভয় না পেয়ে আমার সব রূপে অভ্যস্ত হ। ইটস বেটার ফর ইউ। পূর্ব ভাইয়া আমার নিজের বেডে শুয়ে দিয়ে একটু নিচু হয়ে ঝোঁকেন। আমি সরতে নিলেই তার দুহাত দুপাশে রেখে নিয়ে বলল, ভয় পাচ্ছিস আমাকে? আমি আমতামতা করে বলি, ভয় পাওয়াটা কি স্বাভাবিক নয় কি পূর্ব ভাইয়া? আপনি আয় ভাইকে ওভাবে মানেন কেন? আকাশে যে কেউ এই ঘটনা দেখলে ভয় পাবে। পূর্ব ভাইয়া মুখ শক্ত করে বললেন, মেরেছি, বেশ করেছি। ওর সাহস কি করে হয় আমার জিনিসে নজর দেওয়ার? আমার জিনিস একান্তই আমার। এই তুইটা শুধু আমার, আর কারো নয়। যেখানে আমি কখনো তোকে ফুলের টোকাও পর্যন্ত দেই না, সেখানে আরাফ তোর কপাল থেকে রক্ত ঝরিয়েছে। ওকে তো মেরে ফেলা উচিত। ওই বাস্টারটা আমার ফ্রেন্ড কিভাবে হলো বুঝলাম না। পূর্ব ভাইয়া কথাগুলো রেগে টকবক হয়ে বললেও তার চোখে ছিল পানি। হয়তো তিনি মেনে নিতে পারছেন না আয় ভাইয়ার এই আচরণ। পূর্ব ভাইয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে চোখ মুছে নেন চটজলদি। আমার দিকে ফিরে কপালে ফটাফট 3-4টে চুমু খেয়ে উঠে চলে যান। আমি সেদিকে চেয়ে পূর্ব ভাইয়া কতটা কষ্ট পেয়েছেন তা যেন উপলব্ধি করতে পারছি।